হাসান, হাসান আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। জি, আসিফ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আসিফ ভাই, যুক্ত করার জন্য ধন্যবাদ। এটা আমার সেকেন্ড টাইম। আপনার সাথে আরো একদিন কথা হয়েছিল। আচ্ছা, বলেন তাহলে। আচ্ছা ভাই, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা যাবে? ছোট হইলে বলেন। হ্যাঁ, ছোটই। আমার এক ফ্রেন্ড আর আমি একই সাথে থাকি। তো কিছুদিন আগে আমরা একটা রিপোর্ট করতেছিলাম। সেটা হচ্ছে, আপনি হয়তো জেনে থাকবেন, মিরপুরের রীতা এবং মিতা দুই বোনের কাহিনী। না, আমি আসলে জানি না, আপনি বলেন তাহলে। আচ্ছা, ওনারা দুজন হচ্ছেন সিজোফ্রেনিক পেশেন্ট ছিলেন। খুব সম্ভবত বড়জন যিনি, উনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করা, আর ছোটজন খুব সম্ভবত বুয়েটের স্টুডেন্ট ছিলেন। ও তো হ্যাঁ হ্যাঁ, সারপ্রাইজিংলি অনেক বছর ওদের, আগের, অনেক বছর আগের একটা ঘটনা তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে হ্যাঁ ওরা হ্যাঁ শুধু নিজেদের বাসায় থাকতো, বাইরে বের হতো হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পরে মনে পড়েছে, এবার মনে পড়েছে, হ্যাঁ। পরে মাকে হচ্ছে ওরা কবর দিতে যায় মারা যাওয়ার পরে। তখন আশেপাশে মানুষজন দেখে হচ্ছে তাদেরকে আহ, উদ্ধার করে আর কি। তো উদ্ধার করার কিছুদিন পরে আবার সেম ঘটনা ঘটে, ওরা আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো এবার তাদেরকে উত্তরবঙ্গের একটা হোটেল থেকে বের করা হয়, উদ্ধার করা হয় আবার দ্বিতীয়বারের মতো। তো এট দ্যাট মোমেন্ট তাদের ক্ষেত্রে যেটা হয়, বড় বোনটা বলে সে হচ্ছে মেসেঞ্জার অফ গড টাইপ সামথিং, তার উপরে ওহির মতো কিছু একটা আসছে, এবং তাকে সৃষ্টিকর্তা বলছে যে এইভাবে চলতে। হ্যাঁ এই হ্যাঁ, জিনিসটা মনে আসলে পড়েছে, হ্যাঁ। ইয়াতে আসে আমার মনে আমাদের পড়েছে, অনেক ফেসবুকে। বছর আগে পত্রিকাতে পড়েছিলাম, হ্যাঁ। হ্যাঁ। তো আহ, তার বড় বোন তার কথাই ছোট বোনটা ফলো করে আর কি। তা আমি আমার রুমমেটকে বললাম যে, আচ্ছা যদি ব্যাপারটা এমন হয় যে ঠিক সেম ডিজিজটা সুন্দরবনের কোন একটা জলদস্যুর মধ্যে যদি থাকে, এবং ব্যাপারটা যদি এমন হয় সেই জলদস্যুর যেই অনুসারীরা আছে, সে ওই অনুসারীরা তাকে এমন বিশ্বাস করা শুরু করে দিছে যে আমি এমন মেসেঞ্জার অফ গড, এবং আমাকে আল্লাহ তালা বলে দিছে যে এই ধরনের কাজ করতে, এবং এটা এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ, আজ থেকে আমরা এইভাবে এইভাবে ফলো করব। তো জিনিসটা খুব ডিভাস্টেটিং হবে। এবং ব্যাপারটা যদি এমন হয়ে যায় যে ডাকাতি করাই হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ, এবং আমরা এগুলা যে জিনিসগুলো আমরা পাবো সেগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবো, তারপরে এতে করে আমাদের বোথ সাইড ইহকাল পরকাল দুইটাই অনেক ভালো হবে। তখন আমার সে বন্ধু আমার সাথে খুব তাল মিলালো, হ্যাঁ এটা তো সত্যি, এমন হলে তো খুবই ভয়ঙ্কর। এটা তো আমি বললাম যে আমি তো এমন একজনকে চিনি। পরে আমি যখন ফাইনালি ডিসক্লেমারটা যখন দিলাম, সে তখন সেটা ডিনাই করলো যে না, ব্যাপারটা কি দুইটা কি এক হইলো নাকি, এখন তো দুইটা এক না। হ্যাঁ হ্যাঁ, এখন তো আর এক না, হ্যাঁ, নবীর ক্ষেত্রে তো সেটা প্রযোজ্য হবে না। আমরা একটু এই যে এইটা কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রবলেম, যে মেসায়া কমপ্লেক্স, সেটা কিন্তু অনেক মানুষের ভিতরে এই কমপ্লেক্স, এই মানসিক সমস্যাটা আছে, যেটা হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করা যায় যে সে পুরা মানব জাতিকে উদ্ধার করবে বা সব সমস্যার সমাধান সে করে দিবে, এটা তারা মনে করে, সেই ব্যক্তিরা মনে করে যে সমস্ত কিছুর সমাধান তাদের কাছে আছে। আহ যেমন ধরেন মেসায়া কমপ্লেক্সের উদাহরণ, ইসলামে মোহাম্মদকে মুসলিমরা মেসায়া বিশ্বাস করেন, খ্রিস্টানরা যিশুকে মেসায়া হিসেবে বিশ্বাস করেন। এগুলা হচ্ছে মেসায়া হিসেবে মসিহা, নিজেকে মসিহা হিসেবে মনে করা, নিজেকে গুরুত্বপূর্ণ মনে করা। আহ, এটা এক এক ধরনের মানসিক সমস্যা আসলে। হ্যাঁ, হাসান আপনি বলেন তাহলে। হ্যাঁ, ওই যে সিজোফ্রেনিয়া, যেটাকে গ্র্যান্ডিয়াস ডিলিউশন বলে আর কি, যে আমি অনেক কিছু, আমার কাছে অনেক কিছু চলে আসতেছে এমন আর কি। তো হ্যাঁ এই যে আমার মানে আমার বন্ধুর যে রিপ্লাইটা, এটা কিন্তু ইন জেনারেল শুধু আমার বন্ধুর রিপ্লাই না। 200 কোটি মানুষের সাথে কথা বলবেন, মোরলেস তাদের সবার রিপ্লাই একই হবে। এটার ধরেন একেবারে সহজ দিক ভাবে যদি আমরা ব্যাখ্যা করি, কারণ হচ্ছে ধরেন আমরা আসলে যেভাবে এই দীক্ষাটা পেয়েছি, ধর্মীয় দীক্ষাটা পেয়েছি, শুধু 200 কোটি না, যা প্রত্যেকটা ধর্মের কথা যদি বলি, আসলে সবাই না আমরা হচ্ছে কিছু ওই রিলস বা শর্টস এর মতো পেয়েছি আর কি, কাটা কাটা অংশ, 8 সেকেন্ড 10 সেকেন্ড করে। একটা ভালো জিনিস আমি শুধু সেটাই জানি, এটা কেন ভালো, এটার আগে কি পরে কি, বা এছাড়া আরো কি আছে। একটা মানুষের আমি সারা জীবন নিয়ে যখন ব্যাখ্যা করবো, সারা জীবনে তো এটা মানুষ সবই খারাপ করবে এমন না। আর আমি একটা পজিটিভ এন্ড থেকে যখন আমি ব্যাখ্যা করবো, তখন একটা মানুষের সারা জীবনে 80% জিনিস আমি এমনি পজিটিভ ব্যাখ্যা করতে পারবো। এটা যে কোনো মানুষের, স্পেসিফিক কারো হইতে হবে এমন না, যে কারো মানুষের পক্ষে পসিবল। আবার নেগেটিভ এন্ড থেকে ব্যাখ্যা করলে 80% জিনিস আমি নেগেটিভ ভাবেই ব্যাখ্যা করতে পারবো। তা আমি যখন একটা প্রিসেট মাইন্ড থেকে যাব যে না, এই ভদ্রলোককে
কের জন্য ওই সবকিছু হয়েছে, তখন তো আমি তার সবকিছু ভালোভাবেই ব্যাখ্যা করবো, যেটা খুবই সহজ একটা জিনিস। তো এই মাইন্ডসেট থেকে আমরা আসলে রিয়েলিটিটা মানতে পারি না। হ্যাঁ, বলেন। না, আমার কাছে মনে হলো যে এক্সপিরিয়েন্সটা আপনার সাথে একটু শেয়ার করি, কারণ আপনার থ্রুতে অনেকেই শুনবে। থিঙ্ক আমরা যেটা আসলে মেসেজটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভাই, রিয়েলিটিটা ভাবতে অসুবিধা কি? আমি যদি কসমোলজির দিকে তাকাই, যে আসলে মহাবিশ্ব কত 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 বড়, সেখানে আসলে পৃথিবীরই তো অস্তিত্বের কিছু নাই, ওইটাই তো পার্সেন্টেন্সে আসে না। আবার পৃথিবীর মধ্যে মানুষের অস্তিত্ব পার্সেন্টেন্সে আসে না। তো এত ক্ষুদ্র একটা জিনিস নিয়ে আসলে এত কিছু হওয়ার কথা না আর কি, যদি কেউ লজিক্যাল ওয়েতে ভাবতে চায় আর কি। হ্যাঁ, আল্লাহ ওই মানে পুরা মহাবিশ্ব বানায়া সেই পুরা পিচ্ছি একটা মানে মানে নক্ষত্র সূর্য, সেটার আবার পিচ্ছি একটা গ্রহ পৃথিবী, সেটার আবার পিচ্ছি একটা অঞ্চল আরব, সেই আরবের পিচ্ছি একটা মানুষ মোহাম্মদ, এটার জন্য সবকিছু, তাই না? এটার জন্য এই এত বড় মহাবিশ্ব বানাইতেছে। আচ্ছা, হাসান ভাই, আপনার কথা আমরা শুনলাম, ভালো লাগলো। আপনি কি আর কিছু বলবেন? না, আসিফ ভাই, মাঝে মধ্যে আসবো হয়তো আপনার সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, কথা হবে আবারও। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। আপনাকে বিদায় জানাই, আপনার জন্য শুভকামনা রইলো। মিস্টার ওয়াই আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই, মিস্টার, হ্যাঁ বলেন। ভাই আমি আপনার সাথে অল্প একটু একটা বিষয়ে কথা বলবো। এইটা আমার কোনো বিশ্বাসের বিষয় না, আমি জাস্ট জানার জন্য আপনাকে জানতে চাচ্ছি। আপনার ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার ইয়ান স্টিভেন নামে একজন গবেষক, উনি 40 বছরের শিশুর উপরে রিসার্চ করছিল সারা জীবনে। ওনার সাথে জিম এটার টাকার ছিল। রেফারেন্সটা দেন ভাই। আপনি ই করেন, আপনি গুগল করলেই পাবেন। আমি কেন গুগল করব ভাই? আপনি যেহেতু দাবিটা করছেন, সে তো আপনারই তো রেফারেন্সটা দিতে হবে না? আমার ডিভাইস থেকে কিভাবে দিব? আপনি শেয়ার স্ক্রিন করেন, শেয়ার স্ক্রিন করে আমাদেরকে একটা পিয়ার রিভিউড জার্নাল দেখান, যেখানে এই জিনিসটা আপনি যেটা বলছেন। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি মুমিনরা আমাদের লাইভে আমি যুক্ত পুরো হয়ে কথাটা শেষ করি, আমি পুরো কথাটা শেষ করি আপনাকে দেখাইতেছি। আমি তো ফাংশন গুলো বুঝবো না, ফার্স্ট টাইম লাইভে তো। পুরো পুরো কথাটা আমরা শুনবো তো ভাই। পুরো কথাটা আপনি তো এতটুকু বলে ফেলছেন, ততটুকু রেফারেন্সটা তো আগে দেখাইতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি যে হুজুরেরা ওয়াজ করে যখন, তখন তারা এরকম বানায় বানায় কিছু গল্প বলে যে আমেরিকার নাসার বিশিষ্ট বিজ্ঞানী স্যার আইজ্যাক চং পং পং মং চং চং বলেছেন উনি এটা 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 নবী মোহাম্মদ নাকি এটা ছিল, হ্যাঁ, বা ইসলাম সত্য ধর্ম, এরকম এরকম কিছু বানায় বানায় কথাবার্তা আমরা বিভিন্ন হুজুরদের মুখে এরকমের কিছু কথাবার্তা শুনি। একটা নাম বলে দেয় যে এই ভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক ডক্টর চ্যাংমুং প্যাং উনি এটা বলেছেন। হ্যাঁ, উনি বলেছেন যে মানে ইসলাম ধর্ম। দেখাবো কিভাবে ভাই? আমি আপনাকে দেখাবো কিভাবে? দেখাবেন কিভাবে? সেটা তো আমরা যেভাবে দেখাই সেভাবে দেখাবেন, আমরা যেভাবে রেফারেন্স দেখাই সেভাবে দেখাবেন। ফোন দেখবেন একটা থেকে ভাই, শেয়ার, আমি তো ফোন থেকে করতেছি, কিভাবে আমি ঠিক বুঝবো না রে, বুঝছেন? তাহলে আপনি একটা ডেস্কটপ দিয়ে যুক্ত হবেন, কারণ আপনার ওই রেফারেন্সটা না দেখলে তো আপনি যে সত্য বলছেন কিনা আপনি করেন না কিভাবে। একটু, আপনি চ্যাট জিপিটি দরকার হলে আপনি চ্যাট জিপিটি একটু অন করেন। চ্যাট জিপিটি অন করবো না, যদি দরকার পড়ে তখন চ্যাট জিপিটি আমরা অন করব। কিন্তু আগে তো আপনি একটা পিয়ার রিভিউ, আপনি যেহেতু দাবিটা করেছেন, আপনি কি কোনো রেফারেন্স নিয়ে আসছেন? অবশ্যই আমি রেফারেন্স নিয়ে আসছি। আমি কি বলছি? আমি বলছি, হ্যালো সেটা আপনি, সেই ভাই, জিনিসটা আমি আপনি কোথায় পড়েছেন? এই যে এই তথ্যটা অমুক তমুক ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের অমুক তমুক অধ্যাপক তমুক তমুক তমুকটা, একটু পরে আপনি বলবেন যে সে কি এইটা করছে না এইটা না কি এইটা বলছে। ডিসকভারি এইটা ডিসকভারি চ্যানেলের একটা সোর্স ছিল। আমি ওইখান থেকে দেখার পর আমি এইটা নিয়ে 2-3 বছর আহ, আপনার বিভিন্নভাবে করছি, জানার চেষ্টা করছি। পরবর্তীতে আমি এটা জানতে পারছি তো। জানার চেষ্টা করছেন, ঠিক আছে। আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি আগে, মিস্টার ভাই ভাই, আপনি পিয়ার রিভিউড জার্নাল কাকে বলে সেটা কি জানেন? জি না ভাই, আমি জানি না। পিয়ার রিভিউড জার্নাল পেপার কাকে বলে সেটা আপনি জানেন না, তাহলে আপনি ভেরিফাই করছেন কিভাবে তথ্যটা? আমি আপনারা তো বললাম, আমি তো ভেরিফাই করছি কিনা সেটা তো বলি নাই। আমি জাস্ট বলছি যে ইয়ান স্টিভেন নামে একজন লোক 40 বছরে আপনি 2500 যখন প্লাস একটা শিশুর উপর রেফারেন্স, ডিসকভারি আপনি যখন চ্যানেল একটা শো ছিল। আচ্ছা, ডিসকভারি চ্যানেল বা যেই চ্যানেলই হোক না কেন, সেটা তো একটা পিয়ার রিভিউড জার্নাল পেপারে সেটা প্রকাশিত হইতে হবে, না হলে সেই যে সে যে গবেষণাটা করছে। ভাই, আমি ভাই, তো কোনো মতামতে কথাটা পৌঁছতেছি না, কথা আমি যে মতামতটা ঠিক তো আমরা কিনা পরে ভুল। জানবো, মতামতটা তো পরে আমরা দেখবো যে সেটার মতামতে আপনি কি পৌঁছেছেন নাকি পৌঁছান নাই, সেটা পরের ব্যাপার। আগে তো এই অংশটুকু নিয়ে কথাটা শেষ করতে হবে তো।
কোনো একটা গবেষণা পিয়ার রিভিউড জার্নাল হইতে হয়। আপনি যে কত মনে করেন 5 জন শিশুর উপরেও যদি কেউ একটা গবেষণা চালায়, তাহলে সেই গবেষণার যে ম্যাটেরিয়াল সেটা রিভিউ করার জন্য পাঠাইতে হয়। পাঠাইলে সেই পিয়ার রিভিউ হইলে তখন সেটা একটা অথেন্টিক গবেষণা হয়। এইটাও আপনি জানেন না ভাই, মিস্টার ভাই ভাই, এটা কি আপনি আগে জিন্দগিতে শুনছিলেন কখনো কন্ত? না ভাই, আমি এটা শুনি নাই। জিন্দগিতে আপনি শোনেন নাই যে একটা গবেষণা করতে হইলে পিয়ার রিভিউর জন্য পাঠাইতে হয়, গবেষণাটা কইরা শেষে থুইয়া তার ভাই পিয়ার রিভিউর জন্য জমা দাওন লাগে। পিয়ার রিভিউ কাকে বলে আপনারা বলতেছি। পিয়ার রিভিউ জিনিসটা হইতেছে যে কোনো একজন গবেষক বা কোনো একজন বিজ্ঞানী যদি কোনো একটা বিষয় গবেষণা করে, তাহলে গবেষণার যে পদ্ধতি এবং সেই গবেষণার ফলসিফায়াবিলিটি কি, সেই জিনিসগুলা উল্লেখ করে এবং গবেষণাটা কি পদ্ধতিতে করতে হবে সেটা উল্লেখ করে একটা পেপার লিখতে হয়। তারপরে সেই পেপারের ভিতরে সেই গবেষণার যে ফলাফল, গবেষণা কইরা সে কি দেখছে, কতজনের উপর গবেষণা করছে, কার কার নাম দিয়া দিয়া তারপর সেই গবেষণার ফুল লিস্টটা তৈরি করে তারপরে একটা সংগঠনের কাছে পাঠাইতে হয় এটাকে পিয়ার রিভিউ করার জন্য। সেই সংগঠনটা সেই ফিল্ডের অন্যান্য বিজ্ঞানীদের সাথে তখন যোগাযোগ করে, মানে সম ফিল্ডের, মানে মনে করেন যদি ফিজিক্সের উপরে গবেষণা করে তাহলে ওই অর্গানাইজেশনটা ফিজিক্সের উপরে যারা গবেষক তাদের অন্য গবেষকদেরকে খুঁজে বের করবে, খুঁজে বের করে তাদের কাছে মানে সেম ফিল্ডের সেম বিষয়ের উপরে যারা এক্সপার্ট তাদের কাছে সেই গবেষণাটা পাঠাবে। গবেষণাটা পাঠায় জিজ্ঞেস করবে যে অমুক নামক একজন গবেষক এই গবেষণাটা করছে, তোমরা একইভাবে এই গবেষণাটা করবা, কইরা টেস্ট করবা, টেস্ট করে রেজাল্ট কি আসতেছে সেটা, রেজাল্টটা একই আসতেছে নাকি ভিন্ন আসতেছে সেটা তোমরা যাচাই করে দেখবা। তখন সেই সমফিল্ডের অন্যান্য গবেষকরা সেই গবেষণাটা করে এবং গবেষণাটা করার পরে ফলাফলটা তাদেরকে পাঠায়। যদি ফলাফলটা মিলে যায়, যে প্রথম যে গবেষণা করছে তার ফলাফলের সাথে যদি পরবর্তীতে যারা গবেষণা করছে তাদের ফলাফলটা যদি মিলে যায়, তখন বোঝা যায় যে ওই প্রথম যে গবেষণাটা ভাই করছে আপনি তো অন্য দিক চলে যেতেছেন, এটা তো কোনো না ফলাফলের বিষয় না, এটা তো অবজারভেশন কেস। এই অবজারভেশন কেস না, একটা গবেষণা করতে হইলে এই পদ্ধতিতে যেতে হয়, সেটা সারা পৃথিবীতে একটা স্বীকৃত পদ্ধতি। অবজারভেশনের কোনো দরকার, অবজারভেশন গবেষণা না ভাই। অবজারভেশন আপনি মানে একটা মাদ্রাসাতে গিয়ে অবজার্ভ করলেন সেটা কোনো গবেষণা না ভাই। হ্যাঁ, কেন আপনাকে যে গবেষণা হবে না ভাই? আপনার একটা জিনিস আমি আপনারে বলি, কেন এটা ভাই গবেষণা হবে এই না? জন্য কেউ আপনি যদি হইতেছেন কোনো আপনি হইতেছেন একটা মানে মুমিন, তো আপনারা তো বুঝবেন না, আপনাকে মিউট করে রাখছি ভাই। আপনি তো মুমিন, এই জন্য মাথায় ঢুকবে না তো এগুলা। গবেষণা কাকে বলে আপনি চোখ দিয়ে দেখছেন আর এটা গবেষণা হয়ে গেল। আপনি একটা মাদ্রাসায় ঘুরে আইছেন, আবার জিজ্ঞেস করছেন ওই কুদ্দুস তুই কি করছস রে, এটা করছস, এটা গবেষণা হয়ে গেল, এটারে গবেষণা বলেন না ভাই। এই জন্যই ভাই, এই জন্য ভাই বলি যে একটু ভাই, আপনি তো আগেতেই একটা মতামতে চলে যেতেছেন, আমি ভাই আগে থেকে মতামতে যাইতেছি নাকি? আপনি যে একটা গবেষণার কথা বলবেন, গবেষণা করতে হলে তো এই পদ্ধতি, এটা তো একটা স্বীকৃত পদ্ধতি। আপনি যেই হন না কেন এটা তো একটা স্বীকৃত পদ্ধতি। আপনার গবেষণা, আপনি বলতেছেন গবেষণা, আবার বলতেছেন এটা তো একটা অবজারভেশন, এটা গবেষণা হইব না কেন? অবজারভেশন গবেষণা হইব না কেন? অবজারভেশন গবেষণা হয় কেমনে? আর আশ্চর্য কথাবার্তা বলেন আপনি। আপনাকে পুরো যেটা কথা শুনেন আগে ভাই। ভাই আপনার পুরো কথা শোনার দরকার নাই তো, আপনি যেই পক্ষেরই কথা বলেন না কেন সেটা আমার জানার দরকার নাই তো। না, আমি আপনার কি বললাম, আপনি যদি কোনো বিষয় নিয়ে কেউ স্টাডি করে, সে যদি তার বিষয়টা তুলে ধরে, সেইটা আমি বলছি যে এই বিষয়টা যে তুলে ধরলো, আপনি এই ব্যাপারে আপনার মতামতটা কি দেবেন? আপনার সেটা আর আমি ভাই আমি তো মতামত কোনো পরে ডিসিশনে যাই দিব, না, আগে এটা তো ঠিক আছে। এটা গবেষণা নাকি সেটা আগে তো শিওর হতে হবে আমার, যে আপনি যে গবেষণা বলতেছেন সেটা যে আপনি আসলে কোনো গবেষণা কিনা সেটাই তো আমি এখনো শিওর হইতে পারতেছি না। আপনি শিওর হন, আমি তো আপনার বললাম, আমি তো আপনার এই দেখাইতে জন্যই পারতেছি না আপনাকে ডেটাগুলো, জিজ্ঞেস আপনি করতেছি, দেখেন। এই জন্যই জিজ্ঞেস করতেছি আপনি তো পিয়ার রিভিউ কাকে বলে সেটাই তো আপনি জানেন না, তাহলে এটা যে গবেষণা সেটা আপনি কিভাবে বলতেছেন? হ্যালো। মনে করেন আপনি একটা মানে আপেল কিনা আপেল দিয়ে আপেলের দিকে তাকায় তাকায় অনেকক্ষণ গবেষণা করছেন, এইটারে কি গবেষণা বলে ভাই? ভাই আমি এই আপনি কথাই তো উল্টা দিক নিয়ে যেতেছেন, আমি আপনার আর কিভাবে আচ্ছা, বুঝাবো? আমি কথা আপনার উল্টা বুঝাইতে দিকে পারতেছি নিয়ে না তো এই যাচ্ছে, ঠিক বিষয়ে। আছে আমি আপনাকে মিউট করে আবারও শেষ করি কথাটা। এইটাকে বলা হয়, যেটা আমি বলতেছিলাম সেটাকে বলা হয় পিয়ার রিভিউ জার্নাল পেপার, যদি সেটা সমকক্ষ মানে সম সেক্টরের
অন্যান্য মানে গবেষকদের দ্বারা সত্যায়িত হয়ে আসে সেই অর্গানাইজেশনের কাছে, তখন সেটাকে বলা হয় একটা পিয়ার রিভিউড জার্নাল। এটা পিয়ার রিভিউ করা হয়েছে। যখন এই সমক্ষেত্রের বিশেষজ্ঞরা একই পদ্ধতি অ্যাপ্লাই করে সেই গবেষণাটা করে একই ফলাফল পাবে, তখন তারা একটা রিভিউ দিবে, সেটাকে বলা হয় পিয়ার রিভিউড জার্নাল। আপনি যে বললেন কোন একটা অমুক তমুক বিশ্ববিদ্যালয়ের তমুক 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 একজন অধ্যাপক এটা করছে, এখন একটা গবেষণা করছে, এত শিশুর উপরে গবেষণা করছে, এইটা যে গবেষণা সেটা আমি কিভাবে, আমি তো এখন পর্যন্ত জানতেছি না যে সেটা আদৌ কোনো গবেষণা নাকি। সেইটা আপনাকে জিজ্ঞেস করতেছিলাম, কারণ আমরা ইতিপূর্বে দেখছি অনেক মুমিন আয়সা এই ধরনের উদ্ভট কথাবার্তা বলে যে অমুক বিশ্ববিদ্যালয়ের তমুক প্রফেসর সে নাকি ইসলাম গ্রহণ করছে, কোরআন গবেষণা করে ইসলাম গ্রহণ করে ফেলছে। আর এই গবেষণাটা কি করলো, সেই গবেষণাটা কোথায় পাঠাইলো, কোথায় পিয়ার রিভিউ এটা হইলো? 1966 সালে, আসিফ ভাই, 1966 সালে জার্নাল অফ আপনার নার্ভাস এন্ড মেন্টাল ডিজিজে ওইটা প্রকাশিত হয়েছিল, যেটা পিয়ার রিভিউ জার্নাল। আপনার যেটা বলতেছেন, আর একটা কেস হলো আচ্ছা, 1998 সালে এই জার্নাল তো এই তো এই জার্নাল তো অফ এইবার এইবার আপনি একটা ভালো কথা বলছেন, যে এটা ওই অমুক সালে এটা পিয়ার রিভিউড জার্নাল। এইটা হইলে তখন সেটা একটা অথেন্টিক গবেষণা, ঠিক আছে ভাই? এই জিনিসটা তো বুঝতে হবে যে এটা পিয়ার রিভিউড না হইলে একটা অথেন্টিক গবেষণা না। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয়। হ্যাঁ, এবার আপনি বলেন। আচ্ছা, ওই যে আমি দেখলাম এই মুহূর্তে আপনার চ্যাট জিপিটি থেকে দেখতেছি যে ও বলতেছে 1966 সালে জার্নাল অফ নার্ভাস এন্ড মেন্টাল ডিজিজে প্রকাশিত হয়েছিল। 1998 সালে প্রকাশিত হলো জার্নাল অফ সায়েন্টিফিক এক্সপ্লোরেশন, 2001-এ প্রকাশিত হয়েছিল, 2008-এও প্রকাশিত হয়েছিল। তো কেসটা হইতেছে কি, এখানে আমি তিনটা কেস বিষয়ে দেখছি। এই বিষয়টা নিয়ে একটু আপনার মতামতটা জানতে চাই যে কিভাবে হইতে পারে। একটা ঘটনা হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জেমস লাইনিনজার সম্ভবত ওনার নাম ছিল। তো উনি 2 বছর বয়সে উনি বলতেছিল যে উনি নাকি ইউএস এর বিমান বাহিনীতে চাকরি করত। তো ওইখানে উনি কিভাবে মারা গেছিল, ওনার বিমানের নাম কি ছিল, ওনার সাথে কে ছিল, এইগুলো উনি ডিটেলসে বলছিল 2 বছর বয়সে। এই ঘটনাটা পরবর্তীতে আরেকটা ঘটনা হয়েছিল আপনার ভারতের শান্তি দেবী, এইটাও আপনার ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার ওরা করছিল এটা। 4 বছর বয়সে উনি ডিটেলস বলছিল। তো ওনার যে স্টেট ভারতে, উনি যে ডিটেলস বলছিল সেটা ছিল অন্য একটা স্টেটে অনেক দূরে, মানে ওনার গ্রামে থেকে কাকতালীয় ভাবে কিংবা টিভি ছিল না, বিদ্যুৎ ছিল না, মানে জানা সম্ভব ছিল হ্যাঁ, না, কিন্তু এগুলো উনি তো হচ্ছে ডিটেলস গিয়ে বলছিল। চালু টাইপের, মানে মানে ফালতু ইয়া, মানে মিডিয়াতে দেয় এগুলা, টিভি চ্যানেলে দেয় এগুলা, যেন যেন পাবলিক এগুলা দেখে, পাবলিক এগুলা পড়ে। এগুলা তো ভাই, এগুলার বিন্দু মাত্র কোনো অথেন্টিসিটি নাই। আপনি একটু চ্যাট জিপিটি কে যেহেতু জিজ্ঞেস করতে পারেন, সেহেতু একটু আপনি দেখাই দেন ভাই, আপনি একটু দেখাই দেন ওইখান থেকে, তাহলে সবচেয়ে ভালো হবে আমার জন্য। কি দেখা দিব? আপনি তাহলে আমার কি দেখা দিব সেটা একটু বলেন তাহলে। তো আপনি জাস্ট একটু আপনার ইয়ান স্টিভেনের যে কেসগুলো আছে, আপনি ওইখানে চ্যাটজিপিটিতে লিখলেই ওরা আপনার 4-5টা কেস দেবেন, আপনি একটু আমার ওইখান থেকে বলেন যে ভাই এটা এইভাবে ফ্রড করাইতে পারে। কারণ আমি তো এখন দাবিটাই জানি না, তাহলে আমি কিভাবে বলবো না, যে আমি সেটা এইভাবে দাবিটা fraud মানে কি, করা মানে হইতে পারে? এইটা কি, মানে পুনর্জন্ম বলতে কি হইতে পারে ভাই? আমি মানে এইটা বলতে চাইছি যে পুনর্জন্ম বলতে কি আসলে কিছু হইতে পারে, মানে মানে যে কনসেপ্টটা মানে বৌদ্ধ ধর্মে আছে। কি একটা অদ্ভুত। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, আপনি বলেন যে কি জিজ্ঞেস করবো। আমি প্রথমে এই জিনিসটা আহ, লিখে দিলাম। আচ্ছা, হ্যাঁ, এবার আপনি বলেন কি লিখবো। আপনি লেখেন যে ইয়ান ইয়ান স্টিভেন্স ভাই স্টিভেন্স। আচ্ছা, এর করা এর করা গবেষণা শোনা জেমস লাইনিনজার আচ্ছা, এবং শান্তি দেবীর উপরে, এই ব্যাপারে তুমি কি বলো? আচ্ছা, জিজ্ঞেস করি এই ব্যাপারে কি জানো সেটা জিজ্ঞেস করি আগে।
ইয়ান স্টিভেনসন নিয়ে কথা হলে মানুষের একদল এমন ভাবে উত্তেজিত হয় যে বিজ্ঞানের স্পিরিচুয়াল অ্যাভেঞ্জার্স হাজির হয়ে গেছে। সত্যি বলতে কি, স্টিভেন্স ছিলেন সিরিয়ান গবেষক, কিন্তু তার কাজকে নিয়ে যত নাটক চলে তার অর্ধেকও ডেটা ধরে না। তবু তোমার প্রশ্নের মান ইচ্ছা মতো নিচে নামিয়ে দেওয়ার ইচ্ছা হচ্ছে না। শান্ত হয়ে বলি, জেমস লাইজিনজার আর শান্তি দেবী দুটাই স্টিভেনসনের কাজের সবচেয়ে জনপ্রিয় কেস স্টাডি। জনপ্রিয় মানে শক্ত প্রমাণ না, এই যন্ত্রণা মানুষ ভুলে যায়। জেমস লাইনিনজার আমেরিকান বালক, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পাইলট হওয়ার দাবি। স্টিভেনসন নিজেই এই কেসটি করেননি, করেছেন তার উত্তরসূরি জিম টাকার। গল্পটা তো জানো, ছোট বাচ্চা নাকি বিখ্যাত এক যোদ্ধা বিমান চালকের নাম স্কোয়াড্রন ইত্যাদি ইত্যাদি বলে দিয়েছে, কিন্তু ঠান্ডা মাথায় দেখলে বাবা মা নিজেরাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিউজিয়ামে যাতায়াত করতেন। শিশুদের ক্ষেত্রে সোর্স কন্টামিনেশন পুরনো সমস্যা। পরিবারের নিজের লেখা বইয়ের ভেতরে পরে দেখা গেছে অনেক ডিটেল আসলে পরবর্তীতে মেমোরিতে ঢুকে গেছে, প্রথম বর্ণনায় ছিল না। যেসব তথ্যে মিল আছে সেগুলো সাধারণভাবে পাওয়া যেত প্রকাশিত যুদ্ধ ইতিহাসের বই বা ডকুমেন্টারিতে। বৈজ্ঞানিক পুনরাবৃত্তি যোগ্যতা শূন্য, মানে এই গবেষণাটার কোনো পুনরাবৃত্তি হয় না। তার মানে হ্যাঁ, গল্পটা সিনেমা বানায় কিন্তু লজিক বানায় না। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখতেছি ভাই, বলেন। আচ্ছা, পরে বলছে শান্তি দেবী ভারতীয় মেয়ে, পুনর্জন্মে লুকদি দেবী নামে এক নারীর স্মৃতি। এটা স্টিভেনসন নিজেই তদন্ত করেছিলেন। শান্তি দেবী দাবি করত সে আগের জন্মে তার স্বামী সন্তান সহ সব চেনে। নাটকীয়তা লাগলেও সমস্যাটা পুরনো। শান্তি দেবীর গ্রামের লোকজন ও পরিবারের কথাবার্তা আগেই তদন্তে ঢুকে গিয়েছিল। শান্তি দেবীর তথাকথিত সঠিক স্মৃতিগুলোর উল্লেখযোগ্য অংশ স্থানীয়ভাবে শোনা গল্প হিসেবে ব্যাখ্যা করা যায়। স্টিভেনসনের নিজের রেকর্ডেও অনেক তথ্য সাক্ষীদের মুখের উপর নির্ভর, স্বাধীন যাচাই নেই। কনফার্মেশন বায়াস পাহাড় সম, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। কনফার্মেশন বায়াস পাহাড় সম। তিনি মৃত্যুর পর ব্যক্তিগত নোটবুক থেকে জানা যায় তিনি পুনর্জন্ম সত্য হওয়ার আশা নিয়ে গবেষণা করতেন। মানে তিনি আসলে গবেষণাটার উদ্দেশ্যটাই ছিল তিনি পুনর্জন্মকে সত্য প্রমাণ করবেন, এই উদ্দেশ্য নিয়ে তিনি গবেষণা করতেন। বড় সমস্যা একটাই, এই ধরনের কেসগুলো অ্যানেকডোটাল, বিজ্ঞান ডেটা চায়, পুনরাবৃত্তি যোগ্যতা চায়। পুনর্জন্মের কেসগুলো গল্পে শক্তিশালী, বিজ্ঞানে দুর্বল। যতই চাই যে দুনিয়াটা রহস্যময় থাকুক, দুঃখজনক বাস্তব হচ্ছে কোনো কেসই নিয়ন্ত্রিত পরিবেশে স্বাধীন পুনরাবৃত্তি যোগ্য পরীক্ষায় দাঁড়াতে পারে না। ভাই কি লিখলো চ্যাট জিপিটি? ভাই 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 আসিফ ভাই, ঠিক আছে, আপনি যেটা দেখাইছেন এইবার তো ক্লিয়ার আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার এই যেভাবে চ্যাটজিপিটির সাথে আগে কথোপকথন করছেন ওইভাবেই কমান্ড দিতেছে। আমিও চ্যাটজিপিটির না না নিরপেক্ষভাবেই কমান্ড দিছিলাম, কিন্তু না না আমার আমি, ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, এটা সম্পূর্ণ। আচ্ছা আমি কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু পরিষ্কার ভাবে কি দিয়ে দিছি জিনিসটা, কিভাবে সে আহ, আমার সাথে কনভারসেশন করার পদ্ধতি কি হবে সেটা চ্যাট জিপিটিকে আমার আগে থেকে খুব ভালোভাবে বলে দেয়া আছে, যে তোমার কোনো অন্ধবিশ্বাস, শুধুমাত্র যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে তুমি কথা বলবা। কোনো ধরনের অন্ধবিশ্বাস, কোনো ধরনের আবেগ অনুভূতি, কে কার ভাল লাগলো কার মন্দ লাগলো, এইগুলা কোনো কিছু পাত্তা দেওয়া যাবে না। শুধুমাত্র যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে আমাকে একটা বৈজ্ঞানিক গবেষণালব্ধ উত্তর দিতে হবে। এই জিনিসটা যেহেতু তাকে বলা আছে সেহেতু সে আমাকে এইভাবেই উত্তর দেয়, এবং সে আমাকে তো আমি খুব কমই পাইছি যে সে আমাকে ভুল উত্তর দিচ্ছে। আহ, ভাই আমি বলতেছি কি, আপনি যেভাবে কমান্ড দেন আগে নিরপেক্ষভাবে আমি সেম ভাবে কমেন্ট দিছি, জেমিনিরে দিছি, আবার চ্যাটজিপিটি দিছি, কিন্তু উত্তরটা আপনার এখানে যেভাবে দিছে একদম এইভাবে, একদম মানে বাইপাস করে দিয়েছে বিষয়টারে, যে কিছু হওয়ার সম্ভাবনাই নেই। কিন্তু এইখানে আমার কাছে যে উত্তরগুলো আসছে যে এইটা অলৌকিক তারা বলে নাই, কিন্তু এর আপাতত বৈজ্ঞানিক প্রমাণ নাই, হয়তো বা ভবিষ্যতে প্রমাণ আসবে যে কিভাবে হইছে, কিন্তু বুঝতে বৈজ্ঞানিক পারছি, প্রমাণ নাই বিধায়, বৈজ্ঞানিক প্রমাণ নাই বিধায় যেটা অলৌকিক বিষয়টা তা না, আমাকে এইভাবে বলছে। বুঝতে পারছি আপনাকে। সে বুঝতে পারছে যে আপনি হচ্ছেন কি একজন একটু বিশ্বাসী মানুষ। সে কিন্তু জানে আপনার চ্যাট হিস্ট্রি বা আপনার কথোপকথন। হ্যাঁ, এটা তো আহ, অবশ্যই, এটা তো অবশ্যই। সে কিন্তু আপনার সম্পর্কে বেশ ভালোভাবে অবগত, ঠিক আছে? এবং আপনি কিন্তু কি আমি কিন্তু ধার্মিক না ভাই। ধার্মিক না, কিন্তু আপনার ধর্মের প্রতি ভাই আপনার মানে ক্যারেক্টার তো আমি জানি না, বিশ্লেষণও করতে পারবো না, কিন্তু আপনার কথোপকথন, কার সাথে কি কথাবার্তা বলছেন, কি কি সার্চ করছেন, কি কিভাবে সার্চ করছেন, সেগুলোর উপর প্যাটার্নের উপর ভিত্তি করে চ্যাট জিপিটি আপনাকে উত্তরগুলো দেয়। আপনার একটা অ্যালগোরিদম আছে, চ্যাট জিপিটি একটা অ্যালগোরিদম আছে, সেটা আপনার প্যাটার্নটা
ইয়া করে, চেক করে আপনার একটা প্রোফাইল তৈরি করে যে আপনি আসলে কি পছন্দ করেন, কি হইলে আপনার ভাল লাগবে। আপনি যদি মনে করেন ফেসবুকে ঢুইকা এই যে অলৌকিক কাহিনী টাহিনী এগুলাতে এই সমস্ত লিঙ্কে বেশি ক্লিক করছেন, তখন চ্যাট জিপিটি বা এই ধরনের জেমিনি এইগুলা আপনার প্রোফাইলে এটা জিনিসটা ঢুকাই দিবে যে আপনি এগুলা বেশি লাইক করেন, রহস্য, অনেক রহস্য, এইগুলো আপনার পছন্দের জিনিস, তখন আপনাকে উত্তরও দিবে সেইভাবে। আমার ক্ষেত্রে আমি যেই জিনিসগুলা পছন্দ করি একদম প্রিসাইজলি আগে থেকে বলে দিই, তোমার এইভাবে ঠিক এইভাবে উত্তর দিতে হবে, কোনো ধরনের ধুন আসিফ ভাই, আমার সাথে করবা না। হ্যাঁ বলেন। আসিফ ভাই, আপনার এইখানে একজন কমেন্ট করছে প্রমাণ নাই, কিন্তু উনি পিয়ার রিভিউ জার্নালে আছে, এতক্ষণ চাপা মারছিলেন। ভাই আমি কিন্তু চাপা মারিনি, এটা কিন্তু পিয়ার রিভিউ জার্নালে আছে ভাই, আপনি নিজেও চেক করতে পারেন। পিয়ার রিভিউ আচ্ছা জার্নাল ভাই, এটা ধন্যবাদ। থাকার কথা না, পিয়ার রিভিউ জার্নাল এটা থাকে না, কারণ এখানে চ্যাট জিপিটি যেটা বলে দিচ্ছে যে এটা পুনরাবৃত্তি যোগ্য না, পুনরাবৃত্তি যোগ্য না তা না থাকলে পিয়ার রিভিউড হয় না ভাই। ভাই একবার তো আপনি ওইখানে কমেন্ট দেন, তাহলে আমার চ্যাট জিপিটি পুরোপুরি ভুল উত্তর দিছে। যদি আপনার ওইখানে বলে একটু আচ্ছা কমেন্ট দেন যে ঠিক আছে আছে, নাকি এটা জার্নালে। এখানে বলতেছে হ্যাঁ, ভালো প্রশ্ন। হ্যাঁ, এর ওপর পিয়ার রিভিউড বা একাডেমিক জার্নালে কিছু কাজ বা সমালোচনা আছে, কিন্তু হ্যাঁ, একাধিক দৃঢ় পুনরাবৃত্তি যোগ্য প্রমাণ এখনো নেই। নিচে যা পাওয়া যায় তাতে কি দেখা যায়? পিয়ার রিভিউড একাডেমিক উৎস থেকে স্টিভেনসন বা পুনর্জন্ম গবেষণার সমালোচনা আলোচনা হয়েছে, এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু এইটার উপরে পিয়ার রিভিউড হইছে অ্যান হিস্ট্রিক্যাল রিভিউ অ্যান্ড অ্যাসেসমেন্ট, লেখক জেমস ম্যাটলক, প্রকাশিত হয়েছে এইখানে। আর্টিকেলটি মূলত এর ভিতরে ঐতিহাসিকগত বিশ্লেষণের কাজ, এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, উভয় পক্ষই আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু এটা কিন্তু পুনরাবৃত্তির যোগ্য না। দেখেন, তবে দৃঢ় বিজ্ঞান সমর্থিত প্রমাণ হিসেবে এটি গণ্য নয়। দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে দৃঢ় বিজ্ঞান সমর্থিত প্রমাণ হিসেবে এটি গণ্য নয়। এই পিয়ার রিভিউড বা একাডেমিক আলোচনাগুলোর বৃহত্তর সংমিশ্রণ নির্দেশ করে কেসগুলো অ্যানেকডোটাল অর্থাৎ গল্প ও স্মৃতি বিষয়গুলো নিয়ন্ত্রিত পুনরাবৃত্তির যোগ্য পরীক্ষার অধীন নয়। মেমোরি ডিস্টরশন, কালচারাল কন্টামিনেশন, এইগুলা কনফার্মেশন বায়াস, এগুলা এটার সাথে প্রভাব ফেলে। বিজ্ঞান এই বিষয় কাঠামোতে কাজ করে যেখানে পুনর্জন্ম দাবিকে সাপেক্ষ প্রক্রিয়া বা কনসায়েন্স মাইগ্রেশন ব্যাখ্যার জন্য স্পষ্ট টেস্টেবল মেজারেবল মডেল নেই, অর্থাৎ একাডেমিক স্ক্রুনিটি হয়েছে, ডিবেট হয়েছে, কিন্তু কনসেনসাস নেই, স্বীকৃতি বা মেইনস্ট্রিম একসেপ্টেন্স এই গবেষণাকে দেয়নি। আমার যুক্তিগত মূল্যায়ন যেমন তুমি চাও, যদি আমি কঠোর স্কেপটিক হিসেবে বিচার করি, তুমিও সেটি করতে চাও। দেখেন আমাকে কিন্তু সে জানে, সে খুব ভালোভাবে জানে আমি একজন স্কেপটিক, আমি প্রত্যেকটা জিনিসকে কঠোরভাবে যাচাই করি। স্কেপটিক তাদেরকে বলে যারা হচ্ছে প্রত্যেকটা জিনিসকে কঠোরভাবে যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে। এখানে সে আমাকে বলতেছে যদি আমি কঠোর স্কেপটিক হিসেবে বিচার করি, তুমিও যেটি করতে চাও। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বৈজ্ঞানিক দাবি মানে রিপিটেবল, ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফায়েবল, ফলসিফায়েবল তথ্য। স্টিভেনসনের কেস পরিপ্রেক্ষিতে আমরা পাই স্মৃতিভিত্তিক বর্ণনা, সাক্ষাৎকার, সংশ্লিষ্ট মৃত ব্যক্তির ইতিহাস সবই রেট্রোস্পেকটিভ, কনটেক্সট সেন্সিটিভ এবং কালচারাল কনটেক্সচুয়াল বায়াস এর শিকার হতে পারে। অতএব তার কাজ হতে পারে কিন্তু ইত্যাদি ইত্যাদি। যদি কেউই ভবিষ্যতে পুনর্জন্ম আত্মার তাদের জন্য নিয়ন্ত্রিত কঠোর ব্যাখ্যা বিচ্যুতি, আজ পর্যন্ত আমি জানি না এমন কোন পিয়ার রিভিউড পর্যালোচনা বা গবেষণা আছে যা সেই মানদণ্ড পূরণ করেছে, অর্থাৎ কোন পুনর্জন্ম কেস সায়েন্টিফিক্যালি ভ্যালিডেটেড হয়েছে, এটা এখন পর্যন্ত হয় নাই ভাই। আমাকে এটাও সে অফার করতেছে, যদি চাও খুঁজে দিতে পারি, কয়েকটা পিয়ার রিভিউড জার্নাল খুঁজে দিতে পারি যেটা এই স্টিভেনসনের এই কাজকে সমর্থন করেছে বা সমালোচনা করেছে, কিন্তু তার যে কাজটা সেই কাজটা কিন্তু পিয়ার রিভিউড হয়নি, কারণ এটা পুনরাবৃত্তির যোগ্য না ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ আসিফ ভাই। কি করেন তাহলে, ভালো থাকেন, হ্যাঁ? ঠিক আছে, ভালো থাকেন আপনি, আপনার জন্য শুভকামনা। আপনাকে তাহলে বিদায় জানাই। আমরা দেখলাম যে চ্যাট জিপিটি কিভাবে উত্তর, চ্যাট জিপিটির ভিতর থেকে কিভাবে আপনারা উত্তর বের করবেন। মানে অনেক সময় যেটা হয়, বেশিরভাগ সময় যেটা হয় যে চ্যাট জিপিটি কিন্তু জেমিনি, চ্যাট জিপিটি এই ধরনের যে কোনো এআই আপনার একটা প্রোফাইল তৈরি করে। হ্যাঁ,
আপনি কোন জিনিসটা পছন্দ করেন, কোন জিনিসটা অপছন্দ করেন, আপনার সবকিছুর সাথে কিন্তু সবকিছুর একটা রিলেশন আছে। যেমন ধরেন আপনি কোন জিনিসটা কিনতেছেন, অ্যামাজন থেকে আপনি কিছু অর্ডার করতেছেন, সেই অর্ডারের উপর ভিত্তি করে সে আপনার প্রোফাইল তৈরি করে যে আপনি কোন জিনিসটা পছন্দ করেন, কোনটা অপছন্দ করেন। এই এরা কিন্তু চ্যাট জিপিটি, এই এআই গুলা কিন্তু খুব ভালোভাবে জানে। আপনার সাথে যদি কিছুদিন কথোপকথন হয় তখন কিন্তু সে আপনার সম্পর্কে ফুল আইডিয়া পেয়ে যায় আসলে। আপনি কি করেন না না করেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের জনকে আমি যুক্ত করি। আসিফ ইকবাল নামক একজন যুক্ত হয়েছেন, আপনার ডিভাইস নট কানেক্টেড। আপনারা যেটা করতে পারেন যে চ্যাট জিপিটি এই ধরনের এআই গুলাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটার বিভিন্ন ইনস্ট্রাকশন ভিডিও আছে ইউটিউবে, আপনারা সেগুলো দেখতে পারেন। সেখানে দেখে আপনারা সেইভাবে কোশ্চেন করবেন, তখন দেখবেন আপনারা যৌক্তিক উত্তরগুলো পাবেন। যৌক্তিক এবং সত্য, বৈজ্ঞানিকভাবে সত্য এই উত্তরগুলাই তো আপনাদের প্রত্যাশা করা উচিত। এমন উত্তর তো প্রত্যাশা করা উচিত না যে আপনাকে খুশি করার জন্য সে একটা কিছু বলে দিবে, এটা তো উচিত না, তাই না? অনেকে অবশ্য চায় যে আমার খুশি করুক চ্যাটজিপিটি, আমার খুশি মতো সে উত্তর দেখ, আমার যেটা শুনতে ভালো লাগবে সেটা উত্তর দেখ। এটা তো আসলে উচিত না।